আমরা এখন আমাদের লেকচারের পরবর্তী অংশ, যেটা সেকেন্ড পার্ট, তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে কথা বলেছি, এখন হচ্ছে শুরুতে যে পার্টটা নিয়ে কথা বলেছিলাম তড়িৎ রাসায়নিক কোষ, সেটা অর্থাৎ ইসিসি, ইলেকট্রোকেমিক্যাল সেল, সেটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখি একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে আসলে কি হয়। প্রথম কথা হচ্ছে, আমরা বলেছি যে ইলেকট্রোকেমিক্যাল সেলে হবে ঠিক তড়িৎ বিশ্লেষ্য কোষের উল্টা ঘটনাটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমি পাত্রের মধ্যে কিছু বিক্রিয়া ঘটাবো এবং অবশিষ্ট হচ্ছে জারণ বিজোড় বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন, এবং সেই রিডক্স রিঅ্যাকশন থেকে আমার তড়িৎ বা কারেন্ট উৎপন্ন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি কেমিস্ট্রি বা কেমিক্যাল এনার্জি থেকে কি তৈরি করার ট্রাই করছি? ইলেকট্রিসিটি, যেটা কিনা তড়িৎ বিশ্লেষ্য কোষের সম্পূর্ণ উল্টা ঘটনা ঘটবে এখানে। তাহলে দেখি যে একটা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করার জন্য কি কি প্রয়োজন। আমাদের এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে অবশ্যই একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য লাগবে। এই ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যটা যত ভালো হবে, অর্থাৎ যত সবল হবে, আমার এখানে বিক্রিয়াটা কিন্তু তত ভালোভাবে হবে। আর বিক্রিয়া যত ভালোভাবে হবে, সেখান থেকে তত ভালোভাবে তড়িৎ উৎপন্ন হবে। তারপর অবশ্যই লাগবে একটা তড়িৎদ্বার, ধাতব দণ্ড, যেগুলো আমরা ব্যবহার করি, বা গ্রাফাইটও হতে পারে এই ক্ষেত্রে। তারপর একটা পরিবাহী তার, যার মাধ্যমে কারেন্টটা ফ্লো হবে এখানে, বা ইলেকট্রনের পরিবহনটা হবে। তারপর এই ক্ষেত্রে লাগবে লবণ সেতু বা সছিদ্র পর্দা, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তারপর হচ্ছে গ্যালভানোমিটার বা ভোল্টমিটার। অবশ্যই গ্যালভানোমিটার বা ভোল্টমিটার লাগবে এই কারণে, যাতে আমরা সেখানে যে কারেন্ট বা তড়িৎটা উৎপন্ন হচ্ছে সেটা বুঝতে পারি বা পরিমাপ করতে পারি। গ্যালভানোমিটার দিয়ে সেটার উপস্থিতি টের পাওয়া যায়, আর ভোল্টমিটার দিয়ে সেই ভোল্টেজ বা বিভব পার্থক্যটা পরিমাপ করা যায়। আচ্ছা, তাহলে এখন যেটা হবে যে আমরা সবার প্রথম দেখবো হচ্ছে ভোল্টার সেল বা গ্যালভানিক সেল। এটাই হচ্ছে সর্বপ্রথম তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে কি করা হয়েছে আমরা যদি একটু সিস্টেমটা দেখি, দুইটা আলাদা কাচপাত্র নেওয়া হয়েছে। এ ধরনের কোষকে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বলা হয়, বা ডাবল চেম্বার বিশিষ্ট কোষ বলা হয়। তাহলে এখানে যেটা করা হচ্ছে যে প্রথমে একটা কাচপাত্রে নেওয়া হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ, এবং তার মধ্যে একটি জিঙ্ক তড়িৎদ্বার ডোবানো হয়েছে। আরেকটি পাত্রে যেটি করা হয়েছে, নেওয়া হয়েছে কপার সালফেট দ্রবণ, এবং তার মধ্যে একটি কপার তড়িৎদ্বার ডোবানো হয়েছে। এবং এইভাবে যদি একটা সিস্টেম আমি রেডি করি, দেখা যাবে যে কিছুক্ষণ পর বাইরে যদি আমি একটা ভোল্ট মিটার কানেক্টেড রাখি, তখন সেখানে একটা ভোল্টেজের উপস্থিতি দেখা যাবে, বা গ্যালভানোমিটার রাখলে একটা বিক্ষেপ দেখা যাবে। আমরা সিম্পলের ভাবে চিন্তা করতে পারি যে সেখানে যদি একটা বাল্ব রাখি, বাল্বটা জ্বলে উঠবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষের সাথে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। সেখানে আমরা বাইরে থেকে কারেন্ট বা ব্যাটারি দিয়েছিলাম, এবং এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়েছিলাম। আর এখানে যেটা হচ্ছে যে আমি আগে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ট্রাই করব, এবং ওই রাসায়নিক বিক্রিয়া থেকে বাইরে আমি একটা কারেন্ট বা তড়িৎ পাবো, বা বিভব পার্থক্য পাবো। ভোল্টেজের পার্থক্য থাকলে কিন্তু আলটিমেটলি তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, তাহলে দেখি এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। প্রথমে যেটা হয়, এই যে জিঙ্ক তড়িৎদ্বারকে আমি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবালাম, এ কারণে যে বিক্রিয়াটা হবে সেটি হচ্ছে, জিঙ্ক তড়িৎদ্বার সলিড অবস্থায় আছে এখানে, সেটা জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক 2+ আয়ন হিসেবে চলে যাবে। এবং এটা করার জন্য সে কি করবে? অবশ্যই জিঙ্ক যে দণ্ডটা, সেটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। এবং আমরা যেটা বললাম যে কনভেনশনাল নিয়ম অনুসারে আমরা এখানে -2 ইলেকট্রন না লিখে একেবারে এই পাশে +2 ইলেকট্রন লিখি। অর্থাৎ ইলেকট্রনের সামনে সবসময় আমরা প্লাস আকারে লেখার ট্রাই করি। আচ্ছা, আর এই পাত্রের দিকে যদি তাকাই, তাহলে এখানে কি হবে? কপার 2+ আয়ন, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে কপার ধাতুতে। তাহলে পুরো ব্যাপারটা আসলে কি ঘটছে? প্রথমে জিঙ্ক দণ্ড আমি যেহেতু জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে রাখলাম, এখান থেকে প্রথমে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে এবং দ্রবণে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কি হবে? আস্তে আস্তে দ্রবণ থেকে আমার দ্রবণে চলে আসবে জিঙ্ক 2+ আয়ন, এবং সেটা আসবে তড়িৎদ্বার থেকে। এবং ওই যে তার দুইটা ইলেকট্রন সে যেটা ছেড়ে দিল, সেটা কিন্তু দ্রবণে আসছে না। সেটা কি হচ্ছে? সেটা এই যে আমার তড়িৎদ্বারের মধ্যে কিন্তু এই ইলেকট্রনগুলো রয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি কি হবে? তড়িৎদ্বারের মধ্যে যদি ইলেকট্রন রয়ে যায়, তখন এই ইলেকট্রনটা এই যে পরিবাহী তার দিয়ে ফ্লো করে এই পাশে আসলো। আর ইলেকট্রন যদি এইদিকে ফ্লো করে, আলটিমেটলি আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উল্টাটা। অর্থাৎ তখন এই পাশ থেকে এই পাশে আমার কারেন্ট ফ্লো হবে। আর যদি কারেন্ট ফ্লো হয়, তখন এখানে আমি একটা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য খেয়াল করবো, বা আমি যদি এখানে একটা লাইট রাখি, অর্থাৎ লাইট বা বাল্বটি তখন জ্বলে উঠবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন এই পাশে আসলো। ইলেকট্রন এই পাশে আসার পর এখন এখানে যেটা হবে, আমাদের এই পাশে দ্রবণে ছিল হচ্ছে কপার 2+ আয়ন। কপার 2+ আয়ন সে ইলেকট্রনগুলো নিবে, এবং ইলেকট্রন নিয়ে সে কপার ধাতু হিসেবে জমা হবে। এবং আমরা যেটা জানি যে ক্যাথোডের গায়ে এভাবে কপার ধাতু হিসেবে জমা হবে। আচ্ছা, এখন আমরা একটা ব্যাপার একটু খেয়াল করি। এই যে তড়িৎদ্বার, দুই পাশে দুইটা তড়িৎদ্বার আছে, এই তড়িৎদ্বারের মধ্যে অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা, এই ব্যাপারটা আমরা কিভাবে নির্ধারণ করছি একটু যদি খেয়াল করি। এই যে আমাদের এখানে এই যে মাইনাস চার্জ বা ইলেকট্রন যে তৈরি হচ্ছে,
তাহলে অবশ্যই কিন্তু এটা হবে আমার কোষের ঋণাত্মক প্রান্ত বা নেগেটিভ প্রান্তটা, অর্থাৎ এটা হচ্ছে কোষের নেগেটিভ প্রান্ত আর এখানে হচ্ছে কোষের পজিটিভ প্রান্ত। তাহলে এই নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্তের মধ্যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড? আমরা তড়িৎ বিশ্লেষণ কোষের সময় যেটা বলেছিলাম যে মাইনাস যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাথোড আর প্লাস যেটা সেটা হচ্ছে অ্যানোড। এই ক্ষেত্রে কিন্তু ঘটনা উল্টাটা। কারণ কি, এই ব্যাপারটা আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো। একটু খেয়াল করি এখানে যে এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য তাই হচ্ছে এটা ঋণাত্মক তড়িৎদ্বার। এখন দেখি যে তড়িৎদ্বারে ইলেকট্রনের আধিক্য সেখানে আসলে কি হচ্ছে, এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিল এবং জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন ছাড়ার যে ঘটনা সেটাকে আমরা কি বলি, জারণ। এবং আমরা কি জানি, জারণ ঘটে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বারে। আমরা বলে এসেছি যে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। অর্থাৎ এখানে যে ইলেকট্রন ছাড়ার ঘটনাটা ঘটলো সেটা আসলে ঘটেছে জারণ, আর এখানে যে ইলেকট্রন গ্রহণ করার ঘটনা ঘটলো সেটা হচ্ছে বিজারণ। এবং আমরা যে তড়িৎদ্বারকে অ্যানোড বা ক্যাথোড হিসেবে সংজ্ঞায়িত করি সেটা অবশ্যই করি হচ্ছে জারণ বিজারণের উপর ভিত্তি করে। তাহলে আমরা কি দেখলাম যে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে এই যে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার সেখানে যেহেতু জারণটা হচ্ছে তাই এটাকে বলবো হচ্ছে আমরা অ্যানোড, আর এই ক্ষেত্রে এখানে যেহেতু ইলেকট্রনের গ্রহণ বা বিজারণ হয়েছে তাই এটা প্লাস হওয়া সত্ত্বেও আমরা এটাকে বলবো ক্যাথোড। এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে এটা কিন্তু একটা মূল পার্থক্য। তাহলে আমরা এখন কি বলতে পারি, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন হওয়ার যে বিক্রিয়াটা সেটাকে আমরা এখন লিখতে পারি হচ্ছে অ্যানোড বিক্রিয়া হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যানোড রিয়াকশন। আর এই যে ইলেকট্রন গ্রহণের যে ঘটনাটা সেটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন। আমরা যদি এই ব্যাপারটা একটু খেয়াল করি, এই যে অ্যানোডে এখানে জারণ ঘটছে আর ক্যাথোডে এখানে বিজারণ ঘটছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঠিকঠাক আছে। আর এই যে আমরা এইভাবে একটা কোষ তৈরি করলাম এটাকে আমরা বলি হচ্ছে একটা পূর্ণ কোষ। এবং আমরা দেখলাম যে এই পূর্ণ কোষে দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে জারণ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া মিলেই কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ বিক্রিয়াটা হচ্ছে। আমরা যদি সম্পূর্ণ বিক্রিয়াটা খেয়াল করি এখানে কি হচ্ছে, এই যে দুইটা ইলেকট্রন কিন্তু আলটিমেটলি কাটাকাটি চলে যাবে এবং আমরা ফাইনালি যে বিক্রিয়াটা পাবো সেটা হচ্ছে জিঙ্ক আর কপার আয়ন বিক্রিয়া করে তৈরি করছে আমাদের জিঙ্ক 2+ আয়ন এবং কপার ধাতু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পূর্ণ কোষ বিক্রিয়া। আর এই যে দুইটা বিক্রিয়া এদেরকে বলা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এদেরকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে হাফ রিঅ্যাকশন হিসেবে। আর যদি খেয়াল করি এই যে অর্ধ বিক্রিয়াগুলো এগুলো কোথায় ঘটছে, দুইটা অর্ধ কোষে। তাহলে এই দুইটা অর্ধ কোষের সমন্বয়ে গঠিত হয় একটা পূর্ণ কোষ। এবং যেখানে যে ঘটনা ঘটছে, এখানে জারণ ঘটছে তাহলে এটা জারণ অর্ধকোষ, আর এখানে বিজারণ ঘটছে তাহলে এটা বিজারণ অর্ধকোষ। তাহলে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ মিলে আমি পেয়ে যাবো হচ্ছে একটা পূর্ণ কোষ। এবং এই ব্যাপারটা কিন্তু যে কোনো তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা দেখি এই যে এই কোষটা জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ, আলটিমেটলি এখানে কি হচ্ছে, এই দুইটা কোষের বিভবের পার্থক্যের কারণেই কিন্তু আমরা এখানে একটা বিভব পার্থক্য পাই এবং সেভাবে কিন্তু আমরা কারেন্টটা পাই। এখানে বিভব পার্থক্যের মান যত বেশি হবে আমরা জানি যে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ বিভব পার্থক্যের মান যত বেশি হবে আমার কারেন্ট বা তড়িতের মানও কিন্তু তত বেশি হবে, এবং এটার মান যত কম হবে কারেন্ট বা তড়িতের মান কম হবে। সো এভাবে যেটা করা হলো, প্রথমেই ভোল্টার আর গ্যালভানিক তারা যেটা করলেন যে এভাবে একটা কোষ তৈরি করলেন এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব পার্থক্য পরিমাপ করলেন। যেমন এই কোষের ক্ষেত্রে বিভব পার্থক্যটা হচ্ছে 1.1 ভোল্টেজ। আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো যে কিভাবে এটা পাওয়া যায়। আচ্ছা, এখন এই কোষে একটা সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে যত তড়িৎ প্রবাহ এখানে চলতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণে আস্তে আস্তে এখানে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এই যে জিঙ্ক 2+ আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ যদি একটু চিন্তা করি আমাদের প্রথমে তড়িৎ বিশ্লেষণের পূর্বে জিঙ্ক আয়ন আর সালফেট আয়নের ঘনমাত্রা কিন্তু সমান ছিল, এবং এই পাত্রেও কপার আয়ন আর সালফেট আয়নের ঘনমাত্রা কিন্তু সমান ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কি হচ্ছে, দ্রবণে যেহেতু আস্তে আস্তে জিঙ্ক 2+ আয়ন আসছে, এবং কতটা জিঙ্ক 2+ আয়ন আসছে, যতটা জিঙ্ক আয়ন এখানে থাকছে, ঠিক আছে, যতটা ইলেকট্রন এখানে থাকছে ঠিক ততটাই কিন্তু জিঙ্ক আয়ন এখানে আসছে। এবং আলটিমেটলি কি হচ্ছে, জিঙ্ক 2+ আয়নের যে ঘনমাত্রা সেটা এখানে বাড়ছে এবং সালফেট আয়নের ঘনমাত্রা এখানে কমছে। সালফেট আয়নের ঘনমাত্রা অ্যাকচুয়ালি কিন্তু কমছে না, আপাতত পক্ষে মনে হচ্ছে কমছে। সেটা কিভাবে, প্রথমে এদের ঘনমাত্রা সমান ছিল, জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা বেড়ে গেল, অর্থাৎ প্লাস বেড়ে গেল, তার মানে প্লাসের তুলনায় মাইনাসটা কিন্তু এখানে কম। আর ওই পাশে যদি খেয়াল করি, ওই পাশে আস্তে আস্তে আমার এখানে কি হচ্ছে, কপার 2+ আয়ন দ্রবণ থেকে তড়িৎদ্বারের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে কপার 2+ আয়নের ঘনমাত্রা কমছে, অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হবে যে সালফেট আয়নের ঘনমাত্রা বাড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, যে কপার 2+ আয়নের ঘনমাত্রা কমে যাওয়ার কারণে মনে হচ্ছে যে সালফেট আয়নের ঘনমাত্রাটা এই ক্ষেত্রে বেশি। তাহলে আমরা কি দেখলাম, যে এই যে দুই পাশে এক ক্ষেত্রে আমার
পজিটিভ চার্জের ক্রমাগত বৃদ্ধি ঘটছে, আরেক ক্ষেত্রে নেগেটিভ চার্জের ক্রমাগত বৃদ্ধি ঘটছে। এবং এটা যদি হতে থাকে একটা সময় কিন্তু কোষটা আর ভালোভাবে কাজ করবে না, কারণ তখন এক পাশে অনেক বেশি পজিটিভ চার্জ হয়ে যাবে আর আরেক পাশে অনেক বেশি নেগেটিভ চার্জ হয়ে যাবে। এবং এই পার্থক্যের কারণেই তখন তাদের মধ্যে যে ভোল্টেজ বা বিভব পার্থক্য সেটা কমে আসবে এবং স্বাভাবিকভাবে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এই জন্য যেটা আসলো, যে ড্যানিয়েল যে সাজেশনটা নিয়ে আসলেন, আমরা এখন পরবর্তী কোর্সটা দেখব। এই কোর্সে যেটা করা হয়েছে এখানে, এই যে আমাদের এখানে একটা বড় পাত্রের মধ্যে রাখা হয়েছে আরেকটা পাত্র, এবং আমরা যদি বলি সিস্টেমটা একই। এই যে এটা হচ্ছে আমাদের জিঙ্ক তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের কপার তড়িৎদ্বার, এবং বড় পাত্রে আছে জিঙ্ক সালফেট দ্রবণ, আর আমাদের ছোট পাত্রে আছে কপার সালফেট দ্রবণ। বড় পাত্রটি এজ ইউজুয়াল কাঁচ পাত্র, আমরা জানি যে একটা অপরিবাহী পদার্থ দিয়ে পাত্রটা তৈরি করা লাগে, সেটা হচ্ছে একটা কাঁচ পাত্র। আর এই যে ছোট পাত্র, সেটা হচ্ছে একটা গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্র। গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্র, মাটির পাত্র সাধারণত কি হয়, যেগুলো কিন্তু পোরাস হয়, অর্থাৎ পাত্রের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, এবং আমরা যদি গ্লেজ দিয়ে দিই তখন এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, এবং যদি ছিদ্রগুলো বন্ধ না করতে চাই তখন গ্লেজ দিব না। অর্থাৎ এটা আমরা চিন্তা করতে পারি ওই যে দই যে বাটিতে সার্ভ করা হয় সেটার সাথে তুলনা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করি, আমি এখানে যেভাবে এঁকেছি যে এদের মাঝখানে কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে, এবং সেটা আমি বুঝাচ্ছি যে গ্লেজ না দেওয়া। গ্লেজ না দেওয়ার কারণে কিন্তু এই ছোট ছোট ছিদ্রগুলো থাকবে, এবং এই যে ছোট ছোট ছিদ্রগুলা, সে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে। এটা একটা বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে, বৈষম্যভেদ্য পর্দা বা সেমি পারমিবল পর্দা। অর্থাৎ এখানে কি হবে, এই যে এই ছিদ্রের মধ্য দিয়ে সব আয়ন প্রবাহিত হতে পারবে না, কেউ কেউ প্রবাহিত হতে পারবে, আবার কেউ কেউ প্রবাহিত হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করি, এখানেও ঠিক আগের মতো আমার অ্যানোড আর ক্যাথোড কিন্তু একই থাকছে। অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়াও কিন্তু এই ক্ষেত্রে একই থাকবে। কিন্তু ওই যে একটা সমস্যা হচ্ছিল আমার, এই যে এইভাবে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, যে সমস্যাটা হচ্ছিল এইদিকে ধনাত্মক আয়নের আধিক্য আর এদিকে ঋণাত্মক আয়নের আধিক্য, সেটা এই ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায়। সেটা কিভাবে, যে এই যে আমার এই ক্ষেত্রে এই ছোট ছোট ছিদ্রগুলো আছে, এখান দিয়ে এই পাশে যখন ধনাত্মক আয়ন পজিটিভ আয়ন যখন বেড়ে যায় তখন সেটা এইদিকে ফ্লো হয়, আর এইদিকে যে ঋণাত্মক আয়ন বেড়ে যায় তখন সেটা এইদিকে চলে আসার চেষ্টা করে। তো আলটিমেটলি একটা সময় কি হয়, এই ক্ষেত্রে খেয়াল করি আমাদের যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন যে ইমব্যালেন্সটা হচ্ছিল, সেটার সলিউশন হচ্ছে এটা, যে আমি তাদেরকে একটা সছিদ্র পর্দা দিয়ে পৃথক করে রাখলাম, যেটার কথা আমরা এখানে বলেছি। এই গ্লেজ না দেওয়া কাদামাটির পাত্রটা কিন্তু এখানে একটা সছিদ্র পর্দা হিসেবে কাজ করছে। তাহলে এখানে কি হলো আলটিমেটলি, যে আয়নের যে ইমব্যালেন্স সেটা হচ্ছে না, এবং আয়ন পাস হওয়ার কারণে তাদের মধ্যে একটা এখানে ব্যালেন্স হচ্ছে, যে এক পাশে আধিক্য আর আরেক পাশে কম, সেই ব্যাপারটা আর থাকছে না। এখন একটু খেয়াল করি, এই যে যখন তাদের মধ্যে এই আয়নগুলো পাস হবে, একটা সময় কি হবে, যে এই পাশে সবগুলা পজিটিভ আয়ন এভাবে যখন পাস হওয়ার ট্রাই করবে, অনেকগুলা পজিটিভ চার্জ জমে যাবে, এবং এখানে যখন অনেকগুলা নেগেটিভ চার্জ এই পাশে পাস হওয়ার ট্রাই করবে এই যে সছিদ্র পর্দা দিয়ে, তখন এই পাশেও জমে যাবে। আলটিমেটলি কি হচ্ছে এই ক্ষেত্রে একটু খেয়াল করি, যে এখানে কিন্তু আলটিমেটলি একটা জ্যাম লেগে যাচ্ছে। আর যখন একটা জায়গা দিয়ে, একটা দরজা দিয়ে অনেকগুলো মানুষ যাওয়ার ট্রাই করে, তখন কিন্তু সেখানে জ্যাম লেগে যাবে। ঠিক একইভাবে একই পথ দিয়ে এখানে অনেকগুলো আয়ন যাওয়ার ট্রাই করছে, এই কারণে একটা জ্যাম লেগে গেল। এই জ্যামের কারণে কি হবে, এইখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। আমরা যেটা জানি যে ভোল্টেজ বা বিভব পার্থক্য কখন তৈরি হয়, যখন তাদের মধ্যে চার্জের পার্থক্য থাকে। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে আমার পজিটিভ চার্জ অনেকগুলো হয়ে গেল আর নেগেটিভ চার্জ অনেকগুলো হয়ে গেল, এই তাদের সংযোগস্থলে একটা যে বিভব পার্থক্য তৈরি হলো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তরল সংযোগ বিভব। এর ইংলিশ নামটা হচ্ছে লিকুইড জাংশন পটেনশিয়াল। একে আমরা এল জে পি অর্থাৎ লিকুইড জাংশন পটেনশিয়াল দিয়ে লিখতে পারি। তাহলে তরল সংযোগ বিভবকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের সংযোগস্থলে যে বিভব তৈরি হয়। তাহলে একটু খেয়াল করি, এই যে এদের সংযোগস্থলে কিন্তু এখন একটা বিভব তৈরি হচ্ছে। এখন এই বিভব তৈরি হলে আমার কি সমস্যা, বা তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল আমার এখানে কোষের ক্ষেত্রে কি ইস্যু তৈরি করবে, সেটা হচ্ছে যে আমরা তো চাই যে বাইরে একটা বিভব পার্থক্য, বাইরে বিভব পার্থক্য আমরা বললাম যত বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমার তড়িতের পরিমাণটাও তত বেশি হবে। কিন্তু এই ব্যাটারি তৈরি হওয়ার কথা হচ্ছে ভিতর থেকে, এবং এখানে আমি কারেন্ট পাওয়ার কথা এই পাশে। কিন্তু যদি এই পাশে লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হয়, তখন বাইরে কিন্তু যে আমি যে এখানে ভোল্টেজটা পাবো সেটা কিন্তু ড্রপ হবে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, সাপোজ এখানে 1.1 ভোল্ট পাওয়া যাওয়ার কথা, কিন্তু সাপোজ চিন্তা করলাম যে লিকুইড জাংশন পটেনশিয়াল এখানে 0.1 ভোল্ট তৈরি করলো, সেই ক্ষেত্রে কিন্তু আমি আলটিমেটলি টোটাল যে ভোল্টেজটা সেটা কিন্তু পাবো 1 ভোল্ট। তাহলে একটু খেয়াল করি, আমরা যেটা বলতে চাচ্ছি যে টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু ভি অ্যাকচুয়াল প্লাস ভি এল জে পি।
আমি একটু বুঝে দিই, এটা হচ্ছে টোটাল যে ভোল্টেজটা সেটা, অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে কত আমি আসলে এখান থেকে পাবো, আর এলজিপি হচ্ছে এই যে তরল সংযোগ বিভবটা। তাহলে প্রথমে খেয়াল করি, একদম যখন কোষটা শুরুতে বিক্রিয়া শুরু করেছিল তখন কিন্তু এইভাবে শুরুতেই কিন্তু এখানে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন এসে জমে যায় না। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে তড়িৎ বিশ্লেষের সংযোগস্থলে এখানে কিন্তু আমি কোনো বিভব পাবো না। অর্থাৎ আমার যে লিকুইড জাংশন পটেনশিয়াল সেটার ভ্যালু কিন্তু থাকবে হচ্ছে 0। অর্থাৎ এই যে ভি টোটাল 1.1 ভোল্ট, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ভোল্টেজটাই আমি পাবো। আমরা ধরে নিলাম যেহেতু আমরা ড্যানিয়েল সেল বা এই যে ভোল্টাজ সেল নিয়ে কথা বলছি, সেটার ক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে 1.1 ভোল্ট, সেটাই কিন্তু আমি পাবো। কিন্তু সময়ের সাথে সাথে এখানে যেহেতু ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন জমতে থাকবে এবং একটা তরল সংযোগ বিভব তৈরি হবে, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে 0.1 0.1 ভোল্ট। কিন্তু এখানে আমার টোটাল যে ভোল্টেজটা সেটা কিন্তু সেমই থাকবে, অর্থাৎ এই 0.1 ভোল্ট কমে যাবে এখান থেকে। তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ কিন্তু এই ক্ষেত্রে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে এই যে ড্যানিয়েল সেলে আমরা এই দুইটা কোষকে একসাথে একটা পাত্রে বা একটা প্রকোষ্ঠে, এটা ছিল দুইটা চেম্বার, দুইটা সেপারেট, এখানে আমরা একটা চেম্বারে নিয়ে এসেছিলাম এবং সছিদ্র পর্দা দিয়ে আলাদা করেছিলাম। এই যে সমস্যার সমাধান করার জন্য এই প্রক্রিয়াটা করা হলো, কিন্তু আলটিমেটলি এর মাধ্যমে আমাদের একটু লস হচ্ছে। সেটা কি হচ্ছে, এই যে তরল সংযোগ বিভব, বাইরে যে টোটাল বিভবটা পাওয়ার কথা সেখান থেকে বিভবটা কমে যাচ্ছে। তো এটার সলিউশন হিসেবে এর পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। সল্ট ব্রিজ বা লবণ সেতু এই ধরনের একটা সেতু কানেক্ট করে আলটিমেটলি এই যে তরল সংযোগ বিভব তৈরি হচ্ছে সেই তরল সংযোগ বিভবটা সমাধান করা যায়। তাহলে আমরা দেখি যে কিভাবে এখন এই সল্ট ব্রিজটা তৈরি করা হয়ে থাকে। লবণ সেতু কিভাবে তৈরি হয় এখন আমরা সেটা দেখবো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা উল্টানো ইউ আকৃতির বাঁকানো কাঁচনল নেই। আমরা যেটা করি, একটা কাঁচনলকে এই যে এভাবে যেরকম ইউ এর মতো ইউ এর শেপে বাঁকানো হয়েছে সেটাকে উল্টা করে রাখি এখন, এবং তার মধ্যে একটা লবণ নেওয়া হয়, যেহেতু নামই হচ্ছে লবণ সেতু। এখন যদি লবণটা নেওয়া হয়, আমরা একটু চিন্তা করি যে লবণটার ভৌত অবস্থা আসলে কি হবে, মানে কোন স্টেটে তাকে আমি নিব। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই কোনো সলিড লবণ নিতে পারবো না, কারণ আমার টার্গেট যেটা সেটা হচ্ছে তার মধ্যে দিয়ে আয়নের পরিবহনটা নিশ্চিত করা। আর যদি সে সলিড বা কঠিন অবস্থায় থাকে সে অবস্থায় এটা সম্ভব হবে না। এই জন্য যেটা করা হয়, সাধারণত তার জলীয় দ্রবণটা নেওয়া হয়। এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা যে লবণগুলোর নাম লিখেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ লবণ সেতু যে কোনো লবণ দিয়ে তৈরি করা যায় না। এই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট আর সোডিয়াম সালফেট এই লবণগুলো ব্যবহার করা হয়। সো কিভাবে তৈরি করা হচ্ছে সেটা যদি দেখি, এই যে তার জলীয় দ্রবণ, এখন যদি জলীয় দ্রবণের কথা চিন্তা করি, আমি যদি একটা ইউ আকৃতির কাঁচ নলে ওই লবণটা নিই জলীয় অবস্থায় এবং সেটা যদি আমি উল্টা করে দিই, তখন কিন্তু কি হওয়ার কথা, এই যে উল্টা পাশ দিয়ে কিন্তু লবণটা পড়ে যাওয়ার কথা, যেহেতু আমি জলীয় অবস্থায় নিয়েছি। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, তার 0.1 মোলার জলীয় দ্রবণকে এগার এগারের সাথে মিক্স করা হয়। এগার এগার হচ্ছে জিলেটিন বা সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত। এটা এক ধরনের জেলি বা পেস্টের মতো তৈরি করে। অর্থাৎ আমাদের যে এখানে লবণটা ছিল সেটা জলীয় দ্রবণ ইউজ করেছি, কিন্তু সেটা কিন্তু বেসিক্যালি একদম লিকুইড অবস্থায় থাকছে না, আমরা যেটাকে তরল বুঝি ওই তরল অবস্থায় থাকছে না, সে থাকছে অনেকটা জেলি বা পেস্টের মতো, যেটা আমরা চিনি। আচ্ছা, তো এই যে এগার এগার মিশ্রিত করার কারণে আলটিমেটলি কি হচ্ছে, ওই যে থকথকে লেয়ারটা তৈরি হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, ওই যে ওর মধ্য দিয়ে যে আয়ন ফ্লোটা, অর্থাৎ পটাশিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন ফ্লো বা অ্যামোনিয়াম আয়ন নাইট্রেট আয়ন ফ্লো, সেটা কিন্তু সে নিশ্চিত করতে পারছে। সো এই ক্ষেত্রে এই দুটাকে মিক্স করা হয়, মিক্স করে এরপর ঠান্ডা করা হয়। ঠান্ডা করে যখন এই যে ইউ আকৃতির কাঁচ নলের মধ্যে প্রবেশ করানো হয়, তখন কিন্তু সেটা লবণ সেতু হিসেবে কাজ করে। তাহলে এখন আমরা দেখি যে মেকানিজমটা কি। আমাদের লবণ সেতু তৈরি করার যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করা, এবং আমাদের প্রবলেমটা কি ছিল, এল জে পি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, অর্থাৎ লিকুইড জাংশন পটেনশিয়াল বা তরল সংযোগ বিভব। এবং সেটা কেন হচ্ছিল, সেটা হচ্ছিল যে এই যে এক পাশে ধনাত্মক আয়নের আধিক্য এবং আরেক পাশে আমাদের ঋণাত্মক আয়নের আধিক্য, এই জন্য এই এলজিপি বা তরল সংযোগ বিভবটা তৈরি হচ্ছিল। তাহলে আমাদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত যাতে এখানে ধনাত্মক আয়নটা কোনো ঋণাত্মক আয়ন দ্বারা ব্যালেন্স হয়ে যায়, আর এই পাশে যে ঋণাত্মক আয়নগুলো সেটা কোনো ধনাত্মক আয়ন দ্বারা ব্যালেন্স হয়ে যায়। এবং এই ক্ষেত্রে সেটাই করা হয়। আমরা চিন্তা করলাম যে লবণ সেতুতে আমরা পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ইউজ করলাম, এবং অবশ্যই সেটা প্রপারলি তৈরি করা জেলির মতো, যেটা এগার এগার মিশ্রিত করা। এবং এই ক্ষেত্রে কি হবে একটু চিন্তা করি, এই পাশে যেহেতু ধনাত্মক আয়ন আছে, এই যে এখানে আমার আয়ন ফ্লো হবে এবং এই পাশেও কিন্তু আমার আয়ন ফ্লো হবে, কিন্তু পজিটিভ আয়ন থাকার কারণে এখানে নেগেটিভ আয়ন, অর্থাৎ ক্লোরাইড আয়ন ফ্লো হবে এই পাশে, এবং এই পাশে আমার পজিটিভ আয়ন, নেগেটিভ আয়নের আধিক্য থাকার কারণে পজিটিভ আয়নটা ফ্লো হবে।
তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ওই যে তরল সংযোগ বিভব যেটা কিনা ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সংখ্যার বা পরিমাণের পার্থক্যের কারণে তৈরি হচ্ছিল, সেটা কিন্তু লবণ সেতু দিয়ে এভাবে ব্যালেন্স করা যায়। অর্থাৎ লবণ সেতুতে ওই যে আমার বিভব পার্থক্য ভোল্টেজ যেটা দেখলাম 1.1 ভোল্ট থেকে কমে যাচ্ছে, সেটা কিন্তু এখন আমি ব্যালেন্স করতে পারি। এখন আমরা একটু লবণ সেতুর কিছু বৈশিষ্ট্য যদি খেয়াল করি, লবণ সেতুর প্রথম কথা হচ্ছে তড়িৎ নিরপেক্ষতা বা তড়িৎ প্রবাহ বজায় রাখা। অর্থাৎ আমাদের যে এখানে তড়িৎ নিরপেক্ষতা থাকছিল না, একদিকে বেশি প্লাস আরেকদিকে বেশি মাইনাস, ওটা কিন্তু এখন আমরা নিউট্রাল করতে পারছি। আর সেটা যত নিউট্রাল হবে তত কিন্তু আমার এই যে তড়িৎ প্রবাহটা বজায় থাকবে। তারপর হচ্ছে যে পরোক্ষ সংযোগ বর্তনী তৈরি করা। পরোক্ষ সংযোগ কেন বলছি, কারণ একটা সংযোগ তো আমরা এই যে বাইরের তারটা দিয়ে দিচ্ছি, তড়িৎ পরিবাহী দিয়ে একটা সংযোগ দিচ্ছি, আরেকটা যেটা হচ্ছে এই যে লবণ সেতু দিয়ে, তাই এটাকে আমরা বলছি পরোক্ষ সেতু। এবং অবশ্যই এই পরোক্ষ সংযোগটা প্রযোজ্য হবে আমার ডাবল কম্পার্টমেন্ট সেলের জন্য। ডাবল কম্পার্টমেন্ট সেল আমরা কোনটা দেখলাম, যেখানে আমরা দুইটা আলাদা আলাদা পাত্র ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের এই ডাবল কম্পার্টমেন্ট সেল। আচ্ছা, এবার হচ্ছে কোনো বিক্রিয়া করবে না। অবশ্যই এখানে যে পটাশিয়াম আয়ন আসছে বা ক্লোরাইড আয়ন আসছে, তারা মূল যে অ্যানোড বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়া যেটা আমরা দেখলাম, সেখানে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে তারা কোনোভাবেই জারিত বা বিজারিত হবে না। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে আয়নের যে ব্যালেন্স, সেই কাজটা করা। এবং আমরা জানি যে তারা ব্যাপন প্রক্রিয়ায় চলাচল করে। ব্যাপন প্রক্রিয়ায় চলাচল করার জন্য এই যে লবণ সেতুতে যেই আয়নগুলা ব্যবহার করা হয় বা যেই লবণগুলা ব্যবহার করা হয়, একটা ব্যাপার যদি আমাদের খেয়াল থেকে থাকে যে এই যে এদের পরিবহন কিসের উপর ডিপেন্ড করে, আকারের উপর। আকার যত ছোট হবে তত ভালোভাবে সে পরিবাহিত হতে পারবে বা তত ভালোভাবে সে ব্যাপিত হতে পারবে। এই জন্য লবণ সেতুতে সাধারণত এই ধরনের আয়নগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে একটা ব্যাপার আমরা অবশ্যই খেয়াল রাখবো, এই যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন যে আলাদা আলাদা পাত্রে ফ্লো হচ্ছে, এই ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের আধান প্রায় সমান। এই যে এদের যে আধান গতিবেগ প্রায় সমান, এই যে গতিবেগটা প্রায় সমান হয় আমার এখানে কি কাজে লাগছে একটু খেয়াল করি। আমার এই যে এই পাশে পজিটিভ আয়ন আসছে আর এই পাশে নেগেটিভ আয়ন, আর এখানে নেগেটিভ আয়ন আর এদিকে পজিটিভ আয়ন আসছে, তাহলে খেয়াল করি এখানেও কিন্তু আলটিমেটলি এই যে দুইটা ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য, তাদের সংযোগ স্থলে একটা বিভব পাওয়া যাবে, এই প্লাস মাইনাসের জন্য আবার এই প্লাস মাইনাসের জন্য। অর্থাৎ খেয়াল করি আমাদের যে সমস্যাটা ছিল লিকুইড জাংশন পটেনশিয়াল বা তরল সংযোগ বিভব, সেটা কিন্তু এখন দুইটা পাত্রে আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে। আমি এই পাশে একটা লিকুইড জাংশন পটেনশিয়াল পাচ্ছি, এই পাশে একটা লিকুইড জাংশন পটেনশিয়াল পাচ্ছি। তাহলে কিন্তু এখন মনে হওয়ার কথা যে এই যে সমস্যাটা, যেটা সমাধান করার জন্য আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য লবণ সেতু ব্যবহার করতাম, কিন্তু মনে হচ্ছে যে সমস্যাটা একটু বেড়ে গেল। কিন্তু না, ব্যাপারটা এরকম না। যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক আয়ন যেটা ব্যবহার করি, যে লবণগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাদের বললাম কি গতিবেগটা প্রায় সমান। আর গতিবেগও কিন্তু আমার তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার একটা ফ্যাক্টর ছিল। অর্থাৎ লবণ সেতু যখন আমি রাখলাম, তখন এই যে ক্লোরাইড আয়নের যে গতিবেগ, পটাশিয়াম আয়নের গতিবেগ কিন্তু প্রায় সমান বললাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে যে পরিমাণ ক্লোরাইড আয়ন এই দ্রবণে আসলো, ঠিক একই পরিমাণ পটাশিয়াম আয়ন কিন্তু এই দ্রবণে আসলো। তো আলটিমেটলি কি হচ্ছে, এই ক্ষেত্রে তাদের যে তরল সংযোগ বিভব সেটা কিন্তু সমান হয়ে যায়, এবং সমান হয়ে কিন্তু আলটিমেটলি এই তরল সংযোগ বিভবটা থাকে না খুব একটা। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের যে 0.1 ভোল্টেজ দেখলাম যে লস হচ্ছে লিকুইড জাংশন পটেনশিয়ালের কারণে, সেটা কিন্তু এখানে আর হচ্ছে না, এবং এই ক্ষেত্রে আমি একটা সুষ্ঠু তড়িৎ প্রবাহ নিশ্চিত করতে পারছি। আমরা এখন কোষ সংকেত লেখা শিখব। অর্থাৎ এই যে একটা কোষ আমি আঁকলাম, যেখানে কিনা আমার কাচপাত্র, তড়িৎদ্বার, ইলেকট্রোলাইট, বাইরে থেকে কানেকশন সব দেখানো লাগছে। তো এই জিনিসটাকেই আমি আর একটু সিম্পলিফাইড উপায়ে কিভাবে প্রকাশ করতে পারি বা সংক্ষেপে কিভাবে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে বেসিক্যালি কোষ সংকেত। আমরা যখন এই যে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার সময় বিভিন্ন টাইমে ম্যাথমেটিক্যাল প্রবলেম বলি বা ব্যবহারিক ক্ষেত্রে যখন ইউজ করা হয়, তখন কিন্তু এদের সবসময় চিত্র আঁকাটা সময় সাপেক্ষ ব্যাপার বা কষ্টকর। এই জন্য যেটা হচ্ছে, এই ডায়াগ্রামটাকে বেসিক্যালি সংকেত আকারে সিম্পলিফাইড উপায়ে প্রকাশ করা হয়। তো আমরা একটু খেয়াল করি, কোষ সংকেতে যাওয়ার আগে আমরা যে পার্টটা বলেছিলাম, সেটা হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। এই পাশে যেহেতু জারণ হয়, তাই আমরা এখানে বলেছিলাম এটাকে জারণ অর্ধকোষ, অর্থাৎ অক্সিডেশন হয় এখানে। আর এই যে বিজারণ অর্ধকোষ ক্যাথোডে হয়, তাহলে সেটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বা রেড লিখলাম আমরা, অর্থাৎ রিডাকশন হয় এখানে। তাহলে খেয়াল করি, আমরা প্রথমে দেখি যে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষকে আলাদা আলাদা ভাবে কিভাবে প্রকাশ করে। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি। প্রথম এই যে 1 নম্বর এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমাদের যে গ্যালভানিক সেল, সেটার কিন্তু এক্সাম্পল। একটু খেয়াল করি, গ্যালভানিক সেলে কিন্তু অ্যানোডে আমার জারণ হয়। তার মানে জারণ অর্ধকোষ মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানোড, আর বিজারণ অর্ধকোষ মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে ক্যাথোড।
অর্থাৎ এখানে অ্যানোডে যে জারণ হচ্ছে খেয়াল করি, আমরা বিক্রিয়ায় যা হচ্ছে তাই কিন্তু লিখছি। এখানে যেহেতু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বা জিঙ্ক থেকে যেহেতু জিঙ্ক সালফেট হচ্ছে, আমরা কিন্তু এখানে সেই জিনিসটা লিখছি। এবং এই যে তড়িৎদ্বার আর ইলেকট্রোলাইট, তাদের মধ্যে পার্থক্য করার জন্য এই ধরনের একটা তির্যক রেখা ইউজ করা হয়, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফেজ বাউন্ডারি। একটু যদি খেয়াল করি, এখানে দুইটা ডিফারেন্ট ফেজে বা দুইটা ডিফারেন্ট অবস্থায় আছে, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে অ্যাকুয়াস। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা বিক্রিয়ার শুরুতে আর শেষে আলাদা আলাদা অবস্থায় আছে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমরা যদি দুইটা জিনিসকে এভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা যদি এরকম দেই এ স্ল্যাশ বি, অর্থাৎ এই যে তির্যক রেখা দ্বারা আমি বুঝতে পারি যে এ হতে বি উৎপন্ন হয়। এটা দ্বারা আমি বুঝতে পারি এ হতে বি উৎপন্ন। আমি যদি উল্টাটা করি, অর্থাৎ যদি এভাবে লিখি বি স্ল্যাশ এ, তাহলে আমি বলতে পারি বি হতে এ উৎপন্ন। অর্থাৎ আমরা বুঝলাম যে এই যে তির্যক রেখা দ্বারা বোঝাচ্ছে যে কোনটা থেকে কোনটা তৈরি হয়। এ কারণেই জারণ অর্ধকোষে যেহেতু জারণ বিক্রিয়ায় জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, তাই আমরা এখানে জিঙ্ক সালফেট লিখি আর জিঙ্ক 2+ লিখি, একই কথা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারতাম, জিঙ্ক সালফেটের জায়গায় কিন্তু এভাবে লিখতে পারতাম জিঙ্ক 2+, তখন কিন্তু এক কথা হতো। এবং সেক্ষেত্রে কিন্তু দেখো সলিড আর হচ্ছে যে অ্যাকুয়াস ভৌত অবস্থাটা আলাদা আছে। তারপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখলাম, যেমন এটা হচ্ছে যে হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য। একটু খেয়াল করি যে এখানে হাইড্রোজেন আমার গ্যাসীয় অবস্থায় আছে, এবং গ্যাসীয় অবস্থায় থাকার কারণে গ্যাসীয় অবস্থায় যে তার চাপ, সেটা এখানে ব্র্যাকেটে মেনশন করে দেওয়া আছে 1 atm। এটা কিন্তু আমরা উপরে যে এক্সাম্পল তার ক্ষেত্রেও করতে পারতাম। সেটা কিরকম, যদি আমার এখানে বলা থাকতো এখানে যে জিঙ্ক সালফেট দ্রবণটা আমি ব্যবহার করলাম, তার ঘনমাত্রা সাপোজ বলা আছে এখানে 1 মোলার, তো সেই ক্ষেত্রে আমি এখানে এই যে জিঙ্ক সালফেট তার পাশে 1 মোলার লিখে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে ও যেহেতু গ্যাসীয় অবস্থায় আছে তাই গ্যাস আর 1 atm সেটা লিখে দিলাম। এবং আমরা বুঝতেই পারছি এখানে জারণ হচ্ছে, তাই এটাকে আমরা জারণ অর্ধকোষ বললাম। কারণ কি, হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে তখন সে হাইড্রোজেন আয়নে পরিণত হবে, তাই এটা একটা জারণ অর্ধকোষ। এবং হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন পরিণত হচ্ছে, সেটার ঘনমাত্রা এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মোলার। আমরা এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার সেটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপর যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফেরাস, একই জারণ অবস্থা, একই মৌলের ভিন্ন জারণ অবস্থা বিশিষ্ট তড়িৎদ্বার, যেখানে এক পাশে হচ্ছে ফেরাস আরেক পাশে হচ্ছে ফেরিক। এবং একটু যদি খেয়াল করি, এই হাইড্রোজেন তড়িৎদ্বার আর এই যে দুইটা অ্যাকুয়াসের তড়িৎদ্বার, এই ক্ষেত্রে আমার সমস্যা কি হচ্ছে, তড়িৎ পরিবহন করার জন্য আমার কিন্তু একটা ধাতু লাগবে বা একটা ধাতব পরিবাহী লাগবে বা তড়িৎদ্বার লাগবে। এবং এইসব ক্ষেত্রে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, প্লাটিনাম বা এই ধরনের তড়িৎদ্বারগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, যে গ্যাস আর তার দ্রবণের মধ্যে তড়িৎ পরিবহনের জন্য প্লাটিনাম তড়িৎদ্বার দরকার। ঠিক একইভাবে দুইটা দ্রবণ আছে এবং একই ধাতুর দুইটা দ্রবণ, একটা হচ্ছে এই যে ফেরাস দ্রবণ, একটা হচ্ছে ফেরিক দ্রবণ, অর্থাৎ যাদের একাধিক জারণ মান থাকবে তাদের ক্ষেত্রে এই ধরনের কোষ হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের নিষ্ক্রিয় কোষ ব্যবহার, নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে থাকি। এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটা, যে এই পাশে আমি যে জারণ অর্ধকোষ লিখলাম, এখানে কিন্তু তাদেরই বিজারণ অর্ধকোষ লিখেছি। তার মানে আমরা কি বলতে পারি, এই যে জিঙ্ক থেকে যেমন জিঙ্ক 2+ তৈরি হওয়াটা জারণ, ঠিক একইভাবে জিঙ্ক 2+ আয়ন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ, তখন অপোজিট ভাবে লিখলেই কিন্তু সেটা হয়ে যাবে বিজারণ অর্ধকোষ। অর্থাৎ আমরা এই এক্সাম্পলে যদি আসি, আমি ধরি যে এ থেকে বি তৈরি হওয়ার ঘটনাটাকে আমি যদি বলি জারণ, অক্সিডেশন, তাহলে বি থেকে এ তৈরি হওয়ার ঘটনাটাকে আমি অবশ্যই বলবো বিজারণ বা রিডাকশন। এবং এই ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রনের আদান প্রদানের ব্যাপার থাকবে। আর এই যে প্লাটিনাম তড়িৎদ্বারকে লিখলাম, আমি যখন তাদেরকে জারণ অর্ধকোষে লিখবো তখন লেখা হয় হচ্ছে বাম পাশে লেফট সাইডে, আর যখন বিজারণ অর্ধকোষে লেখা হয় তখন লেখা হয় হচ্ছে ডান সাইডে। তাহলে এখন যদি একটু বিজারণ অর্ধকোষগুলোর দিকে তাকাই, এখানে আমরা প্রথমে আমাদের যে এই সেলটা তার বিজারণ অর্ধকোষ লিখলাম, এবং বিক্রিয়া যা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড বা বিজারণ অর্ধকোষ কি হচ্ছে, কপার সালফেট থেকে আমার কপার তৈরি হচ্ছে বা কপার আয়ন থেকে কপার তৈরি হচ্ছে, তাই আমরা যা থেকে যা তৈরি হচ্ছে সেটাই লিখলাম। এই ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, বিক্রিয়া যা হবে আমার সেলকে ঠিক সেভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। তারপর একইভাবে এটার অপোজিট রিয়াকশনটা লিখলাম, যে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন তৈরি হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ করা লাগে, অর্থাৎ এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। ঠিক একইভাবে আমরা যদি খেয়াল করি, এখানে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, কারণ একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে আমাদের একটা দ্রবণ, তাই অবশ্যই এমন কাউকে লাগবে যে তড়িৎটা এখানে পরিবহন করতে পারবে বা সাপ্লাই করতে পারবে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা হচ্ছে ফেরাস সালফেট আর একটা হচ্ছে ফেরিক সালফেট। অর্থাৎ ফেরিক সালফেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে ইলেকট্রন গ্রহণ করার পর ফেরাস সালফেটে পরিণত হচ্ছে, তাই এটা হচ্ছে একটা বিজারণ তড়িৎদ্বার, এবং এই জন্য আমরা প্লাটিনাম
ব্যবহার করেছি এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি এই যে দুই ধরনের অর্ধকোষ দেখলাম, জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ। এই দুইটা অর্ধকোষ মিলে কিন্তু আমরা কোষ সংকেতটা লিখি। আমরা দেখলাম যে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ফেজ বাউন্ডারি। আমরা অর্ধকোষের ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আর তড়িৎদ্বারের মধ্যে পার্থক্য করার জন্য এটা ব্যবহার করি। আর আমরা এই যে এরকম একটা সিঙ্গেল দাগ বা ডাবল দাগ এটা ব্যবহার করি হচ্ছে দুইটা অর্ধকোষের মধ্যে পার্থক্য করার জন্য। তাহলে এই দুইটা ব্যাপার কিন্তু আলাদা। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, কোষ সংকেত লেখার সময় আমরা এই যে একটা অর্ধকোষ লিখলাম, এটা আরেকটা অর্ধকোষ লিখলাম, একটা অর্ধকোষ আর একটা অর্ধকোষ, এবং তাদের মাঝখানে আমরা একটা দাগ দিই বা দুইটা দাগ দিই। প্রথম কথা বলে রাখি যে এই যে আমরা লিখলাম এটা কিন্তু আমরা উল্টাভাবে লিখতে পারতাম না। তার কারণ হচ্ছে ইউপ্যাক নিয়ম অনুসারে যে নিয়মটা ফলো করা সেটা হচ্ছে অ্যানোড সবসময় বামে থাকবে আর ক্যাথোড সবসময় ডানে থাকবে। অর্থাৎ প্রথমে থাকবে জারণ তড়িৎদ্বার, এরপরে থাকবে বিজারণ তড়িৎদ্বার, এবং তাদের মাঝখানে সেপারেটর হিসেবে ইউজ করা হয় এদেরকে। এখন আমরা লিখলাম প্রত্যক্ষ সংযোগ আর পরোক্ষ সংযোগ। এদের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমি লবণ সেতু ইউজ করব না তখন হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, আর আমরা দেখলাম একটু আগে বলে যাচ্ছি লবণ সেতু ইউজ করা হয় যখন আমি পরোক্ষ সংযোগ দেই। তাহলে আমি যদি লবণ সেতু ইউজ করি, যেমন এই ক্ষেত্রে যেহেতু আমরা লবণ সেতু দিলাম তাই এই ক্ষেত্রে কোষ সংকেত হবে এটা। আবার যদি এই যে লবণ সেতুটা না থাকে সেই ক্ষেত্রে কোষ সংকেত হবে উপরেরটা। অর্থাৎ আমরা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবো যে কোষ সংকেত লেখার সময় লবণ সেতুর ব্যবহারের উপর কিন্তু এই জিনিসটা ডিফারেন্ট হয়। আর অবশ্যই আমাদের অ্যানোড তড়িৎদ্বার বা জারণ তড়িৎদ্বার বাম পাশে লিখতে হবে আর বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোড তড়িৎদ্বার ডান পাশে লিখতে হবে। এটা তো গেল আমাদের এই যে ড্যানিয়েল সেল বা আমাদের যে হচ্ছে গ্যালভানিক সেল, তার জন্য যে কোষ সংকেত সেটা। এখন আমরা এই যে এখান থেকে যে কোনো কম্বিনেশন নিয়ে যদি আমি তৈরি করতে চাই কোনো একটা কোষ, তাহলে দেখি কিভাবে তৈরি করতে পারি। আমরা এই পাশ থেকে নিলাম হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার, এই পাশ থেকে নিলাম হাইড্রোজেন তড়িৎদ্বার, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বার এখানে যেহেতু আমি জারণ কেসটা নিচ্ছি তার মানে জারণ অর্ধকোষ বা অ্যানোড আমাকে আগে লিখতে হবে। আর আমি যদি অ্যানোডকে আগে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, আমি প্লাটিনাম তড়িৎদ্বার হিসেবে দিলাম, হাইড্রোজেন এখানে গ্যাসীয় অবস্থায় আছে এবং তার প্রেশার হচ্ছে 1 atm। এখানে আমরা ফেজ বাউন্ডারি দিলাম, ফেজ বাউন্ডারি দিয়ে আমরা লিখলাম H+, অর্থাৎ হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হচ্ছে, ঘনমাত্রা 1 মোলার, এবং আমি এখানে দুইটা দাগ দিলাম। অর্থাৎ এখানে আমি বোঝাতে যাচ্ছি লবণ সেতু দেওয়া, কারণ ম্যাক্সিমাম কেসে লবণ সেতু ইউজ করা হয় আমরা দেখলাম ভালোভাবে তড়িৎ ফ্লোটা মেনটেন করার জন্য। আর এই পাশ থেকে অর্থাৎ আমার একটা বিজারণ তড়িৎদ্বার নেওয়া লাগবে এবং এই কারণে সেটাকে আমি ডান পাশে লিখছি। ধরলাম যে এই পাশ থেকে আমি এই যে আমাদের যে ফেরাস আর ফেরিকের যে সলিউশনটা সেটা নিচ্ছি, অর্থাৎ বিজারণ হচ্ছে তার মানে ফেরিক থেকে ফেরাস হচ্ছে Fe2SO4 3। এই যে ফেজ বাউন্ডারিটা দিলাম এক অবস্থা থেকে আরেক অবস্থা, সেখান থেকে ফেরাস সালফেট হচ্ছে এবং প্লাটিনাম তড়িৎদ্বার। এবং এই ক্ষেত্রেও যদি প্রশ্নে আমাদের বলা থাকে যে তাদের ঘনমাত্রা কত, সেটা কিন্তু আমরা মেনশন করে দিতে পারি। এবং এই জিনিসগুলোকে আমরা কিন্তু শুধুমাত্র আয়ন দ্বারাও প্রকাশ করতে পারি। সেটা কিরকম, যেমন এই সেম জিনিসকে আমি লিখতে পারি প্লাটিনাম হাইড্রোজেন 1 atm 1 মোলার, এটা গেল আমাদের জারণ অর্ধকোষ। আর এখানে আমি ফেরিক থেকে ফেরাস এভাবে লিখতে পারি। আর যদি তাদের ঘনমাত্রা বলা থাকে তখন যার যার পাশে ব্র্যাকেটে আমি ঘনমাত্রাটা উল্লেখ করে দিব। যেমন আমাদের এই তড়িৎদ্বারকে আমরা কিভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আমি এখন আর ভৌত অবস্থাটা দেখাচ্ছি না, এখানে দিলাম হচ্ছে অর্ধকোষের জন্য বাউন্ডারি কপার 2+ থেকে কপার, অর্থাৎ লবণের জায়গায় খালি কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে এখানে কিন্তু মূলত পরিবর্তনটা আয়নের হচ্ছে, তাই শুধু আয়ন দিয়েও কিন্তু এই জিনিসটা আমরা দেখাতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কোষ সংকেতকে রিপ্রেজেন্ট করা যায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে।